নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের শরীরে যেরকম ভিটামিনের প্রয়োজন আছে সেরকমভাবে ক্যালসিয়ামেরও প্রয়োজন আছে। শুধু এই উপাদানগুলো থাকলে চলবে না, সঠিক মাত্রায় থাকাটা ভীষণ জরুরি। আর যদি এই মাত্রার 19-20 ঘটে তাহলে কিন্তু নানা রকম শরীরে সমস্যা দেখা দেয়। আজকে আমরা সেটাই জানব যে আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় বা ক্যালসিয়ামের ঘাটতি হয় বা মাত্রার যদি হেরফের হয় তাহলে ঠিক কী ধরনের অসুবিধা হতে পারে। আর সেই কারণে আজকে আমি এসে উপস্থিত হয়েছি AM মেডিকেল সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি অর্থোপেডিক কনসালটেন্ট এবং ডিরেক্টর অফ AM মেডিকেল সেন্টার ডক্টর অভিরূপ মৌলিককে। ডাক্তারবাবুকে শুরুতেই আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো। নমস্কার সকল দর্শক বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমরা প্রোগ্রাম শুরু করি। নিশ্চিতভাবে, একদমই তাই। আপনাকেও আমাদের তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। ইদানিং একটা শব্দের সাথে ভীষণভাবে পরিচিত হয়ে যাচ্ছি, যে ভিটামিনের পাশাপাশি ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা আমাদের শরীরে ভীষণ প্রয়োজন। প্রথমে যেটা জানবো যে কেন এতটা দরকার আমাদের শরীরে ক্যালসিয়াম? ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা আমাদের শরীরের তিনটি ক্ষেত্রে। এক, আমাদের সমস্ত হাড়ের মেন কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, একটা সল্ট। এছাড়া ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধা এবং মাসেল কন্ট্রাকশন, আমাদের সব ধরনের মাংসপেশিগুলোর যে সংকোচন হয় তাতে ক্যালসিয়ামের ভূমিকা সর্বাধিক। যে কটা শরীরে ম্যাক্রো এবং মাইক্রো মিনারেলসের ভূমিকা রয়েছে আমাদের নর্মাল বডি ফাংশনে, এক্সেপ্ট সোডিয়াম, ক্যালসিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল আমাদের শরীরের জন্য। একেবারে। তাহলে এবার একটু আসি সেই প্রসঙ্গে, যে প্রসঙ্গ নিয়ে আজকে আমাদের আলোচনা, যে ক্যালসিয়ামের যদি অভাব হয়, সেই অভাব হলে কি কি লক্ষণ প্রাথমিকভাবে পুরুষ এবং মহিলা নির্বিশেষে দেখা দেয় শরীরে? প্রথমেই বলি ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা শরীরে কোন সময় সর্বাধিক থাকে। আমরা একটা শিশু যখন জন্মায় তারপর থেকে প্রথম 6 মাস শিশুর যে ক্যালসিয়ামের প্রয়োজন সেটা মাতৃদুগ্ধ থেকে সে পায়। তারপর থেকে তার যতদিন গ্রোথ ফেজ চলে, আমি যদি ধরে নিই মহিলাদের ক্ষেত্রে 18, পুরুষদের ক্ষেত্রে 21, ততদিন তার ক্যালসিয়াম ডিমান্ডটা সর্বাধিক। মধ্য বয়সে ক্যালসিয়ামের বডি স্টোর যা থাকে তাই দিয়ে ডিমান্ডটা পূরণ হয়ে যায়। বৃদ্ধ বয়সে পার্টিকুলারলি মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পরে এগেন ক্যালসিয়ামের ডিমান্ডটা শরীরে অনেক বেড়ে যায়, যেটা সাধারণভাবে শুধু খাবার দিয়ে বা পুষ্টি দিয়ে সবসময় পরিপূরণ হয় না। এবার তাহলে আসি সেই প্রসঙ্গে, যেহেতু আপনি বলছেন যে একটা স্টোরেজ থেকে আমাদের ক্যালসিয়াম আসে, তো শুরু থেকে মানে একটা নবজাতক তার জন্ম থেকে ক্যালসিয়াম নেওয়ার ব্যাপারে কিভাবে তার মানে বাবা মা কিভাবে তার সচেতনতা নেবেন? হ্যাঁ, ক্যালসিয়াম আমরা প্রধানত খাবার থেকে পাই এবং এছাড়া শরীরের একটা হরমোন ভিটামিন ডি, ইট ইজ অ্যান হরমোন, যেটা আমরা সানলাইটের প্রেজেন্সে বডি তৈরি করতে পারে। সেই ভিটামিন ডির একটা বড় রোল আছে ইন অ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম। ক্যালসিয়াম তো খেলেই হলো না, সেটা ইন্টেস্টিন থেকে অ্যাবজর্বড হয়ে রক্তের মাধ্যমে সেটা হাড়ে পৌঁছতে হবে, তবে গিয়ে সেটা হাড়েকে এবং হাড় এবং মাসেল বিল্ড আপে হেল্প করবে। এটাতে ভিটামিন ডির রোল আছে। সুতরাং একটা শিশু যখন বড় হচ্ছে তার 2-3টে জিনিসের দিকে নজর দেওয়া উচিত। সুষম ব্যালেন্স ডায়েট। ক্যালসিয়াম কিসে কিসে পাওয়া যায় তাহলে সেটা বলি আমি। ক্যালসিয়াম মেনলি পাওয়া যায় মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস, দুধ এবং দুগ্ধজাত পদার্থ, দুধ, ছানা, মাখন, চিজ, দই। ভেজিটেবল সোর্সের মধ্যে গ্রিন লিফি ভেজিটেবলস, কিছু কিছু ফ্রুটস যেমন পেয়ারা, অ্যাপেল। যারা নন ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে চিকেন, মাটন, ফিশের মধ্যেও যদি বলতে হয় সি অ্যান্ড শেল ফিশ,
যেমন ইলিশ মাছ, পমফ্রেট, ম্যাকারেল এগুলোর মধ্যে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। সুষম খাদ্য, প্রপার এক্সারসাইজের একটা ভীষণ বড় রোল আছে ইন অ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম অ্যান্ড মেনটেনিং প্রপার ব্লাড লেভেল। এক্সারসাইজ, এক্সপোজার টু সানলাইট, অ্যান্ড যত বড় হতে থাকে টেকিং অ্যাওয়ে ফ্রম ভাইসেস, যেমন স্মোকিং অ্যান্ড অ্যালকোহল থেকে দূরে থাকা বডির ক্যালসিয়াম বিল্ড আপের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। এবার একটু লক্ষণের প্রসঙ্গে আসি, যে ক্যালসিয়ামের অভাব যদি হয় তাহলে প্রাথমিকভাবে মহিলাদের শরীরে কী কী লক্ষণ দেখা দেয়? ম্যাডাম, মহিলাদের শরীরে এই লক্ষণগুলো আগে 40 মহিলাদের মধ্যেই বিশেষভাবে দেখা যেত, যখন যেটাকে আমরা ডাক্তারি ভাষায় পেরিমেনোপোজাল পিরিয়ডে বসে, এবং লক্ষণগুলো বাড়তে থাকতো মেনোপজ হওয়ার পরে। মেনলি মাসেল অ্যান্ড জয়েন্ট পেন, লো ব্যাক পেন, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, জেনারেল একস অ্যান্ড পেন, সমস্ত শরীরে ব্যথা ব্যথা একটা ভাব, লেথার্জি, কিছু না করার ইচ্ছে, উইকনেস, দুর্বলতা জেনারেলি, এগুলি ক্যালসিয়ামের অভাবের মূল লক্ষণ হিসেবে ধরা হয়। কিন্তু আজকাল যেহেতু মানুষের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে, এখন আমাদের সমাজে পুরুষ এবং মহিলার কোনো তফাৎ নেই, এই এক্সপোজারগুলো আমরা এবং কিছু কিছু ভাইসেসও ইকুয়াল মাত্রায় আমরা দেখতে পাই পুরুষ এবং মহিলাদের মধ্যে। কাজেই সেটা এখন এই ধরনের সিমটম এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা খুব অল্প বয়স থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের আগের জেনারেশনের, আমাদের মা ঠাকুমার জেনারেশনের যারা ছিলেন, তারা প্রচুর কায়িক পরিশ্রম করতেন। এখন উন্নতির সাথে সাথে সব মহিলারাই আর ওয়ার্কিং মানে তাদের ফিজিক্যাল লেবারটা কমে গেছে। দে আর মোর কম্পিউটার বেসড ওয়ার্ক, সেডেন্টারি ওয়ার্কে আমরা চলে গেছি। এই সেডেন্টারি ওয়ার্কের একটা রেজাল্ট বা একটা সাইড এফেক্ট হচ্ছে শরীরে ক্যালসিয়াম ভিটামিন ডির অভাব, সানলাইটের এক্সপোজার কম, এক্সারসাইজ নেই, ওবেসিটি বাড়ছে, স্মোকিং অ্যালকোহলিজম বাড়ছে, এবং তার জন্যে এই ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অ্যান্ড সিমটমস অনেক অল্প বয়স থেকে আমরা এখন দেখতে পাচ্ছি সমাজে। একেবারে। একটু পুরুষদের কথায় আসবো, যে পুরুষদের ক্ষেত্রে কী কী সিমটমস দেখা যায়? পুরুষদের ক্ষেত্রে যে সিমটমটা আমরা কমনলি দেখতে পাই সেটা হচ্ছে নি জয়েন্ট পেন, শোল্ডার জয়েন্ট পেন অ্যান্ড লো ব্যাক পেন। তবে যেহেতু কম্পারেটিভলি পুরুষদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির লেভেলটা বেশি বা আউটওয়ার্ড অ্যাক্টিভিটির লেভেলটা বেশি, সিমটমের প্রিডমিনেন্স অনেক কম মহিলাদের তুলনায়। ইদানিং আমরা দেখি যে পড়ে গেলে হাড় ভেঙে যাওয়ার যে ঘটনা, সেটা প্রায় ঘটে থাকে, বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে তো ঘটেই থাকে। তো এর সাথে কি ক্যালসিয়ামের অভাবের কোনো সম্পর্ক রয়েছে? নিশ্চিতভাবে রয়েছে। ক্যালসিয়ামের অভাবের সাথে সাথে হাড়ের মধ্যে যে রোগটা দেখা দেয় সেটাকে এখন রোগই বলা হয়, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, হাড়ের দুর্বলতা, হাড়ের আর স্ট্রাকচারাল লস, যেটাকে আমরা মানে সহজেই কম্পেয়ার করতে পারি একটা ঘুণ ধরা কাঠের সাথে। এটা ডিটেক্ট করাও খুব সহজ। প্রত্যেক 30-35 বছরের পরে কি 40 বছরের পরে, অ্যাকচুয়ালি 35 ইয়ার্স ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন, যখনই একজন মহিলা হেলথ চেক আপে যাচ্ছে, এভরি 1 year or every 2 year একটা করে বিএমডি ডেক্সা স্ক্যান ইজ দ্য প্রেসক্রাইব টেস্ট, যেটা করে দেখা যায় যে হাড়ের স্ট্রাকচারটা কেমন রয়েছে, অস্টিওপোরোসিস ডেভেলপ করলো কিনা। এছাড়া পিরিয়ডিক ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন B12 টেস্ট করা যেতে পারে। এবার আর কি কি ঝুঁকি থাকতে পারে ক্যালসিয়ামের অভাবের জন্য, সেটা একটু জানবো। হ্যাঁ, ক্যালসিয়ামের অভাবের জন্য একটা তো হচ্ছে সহজে স্লিপ, ট্রিপ অ্যান্ড ফল হয়ে তার থেকে একটা ফ্র্যাকচার হতে পারে। এছাড়া যেটা আমরা লক্ষ্য করে থাকি, স্পাইনাল ডিফর্মিটি, স্পাইন বেঁকে যায়, কখনো স্কোলিওসিস হয়, কখনো কাইফোসিস হয়। আমরা আগেকার দিনে দেখতাম যে অনেক ঠাকুমা, বৃদ্ধ, আমার ঠাকুমাই ছিলেন, যিনি বয়সের ভারে নুব্জ হয়ে যেতেন, স্পাইন বেঁকে যেত। এই স্পাইন বেঁকে যাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অস্টিওপোরোসিসের এফেক্ট। প্লাস বোনের যদি স্ট্রেংথ না থাকে, নি জয়েন্টও বেন্ডিং হয়ে যায়, এবং সেই সব ক্ষেত্রে যাদের সিভিয়ার অস্টিওপোরোসিসে নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট করেও খুব একটা সাকসেসফুল হয় না।
তাহলে আমরা এবার একটু প্রতিকারের প্রসঙ্গে আসি, কারণ আমাদের তো জানি যে আপনাদের কাছ থেকে আমাদের প্রতিকার খুঁজতে হয় বা চিকিৎসা জানতে হয়। চিকিৎসা বা প্রতিকার নিয়ে কি বলবেন, মানে ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি পূরণ করার ক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন? একটা কথা এক্ষেত্রে বলা খুব প্রয়োজন যে অস্টিওপোরোসিস ইজ আ প্রিভেন্টেবল ডিজিজ। আমরা যদি আমাদের জীবনযাত্রাটা পরিমিতি আনতে পারি, অ্যালকোহল ইন এভরিথিং ইন মডারেশন, এই রোগ কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। সুষম খাবার, সবই খাবার ইন আ ভেরি ব্যালেন্সড ডায়েট, ইন আ ভেরি ব্যালেন্সড ওয়ে। টু মাচ সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করা, ওবেসিটিটাকে, বডি ওয়েটটাকে কন্ট্রোলে রাখা, ওবেসিটিটাকে ম্যানেজ করা, অ্যালকোহলিজম, স্মোকিংটাকে অ্যাভয়েড করা, বা অ্যাভয়েড না করতে পারলেও মডারেশন, উইকেন্ড সোশ্যাল ড্রিঙ্কিংয়ে চলে যাওয়া, স্মোকিংটা স্ট্রিক্টলি অ্যাভয়েড করা, অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস। যোগা নয়, যোগা তো বটেই, কিন্তু তার সাথে এয়ারোবিক অ্যাক্টিভিটিস লাইক রানিং, সাইক্লিং, সুইমিং। এয়ারোবিক অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি হেল্পস ইন বিল্ডিং দ্য মাসল, বোন অ্যান্ড দ্য জয়েন্টস। এটা হচ্ছে প্রিভেনশন। ট্রিটমেন্ট এর ব্যাপারে বিশদভাবে বলা খুব মুশকিল, সেটা একদম কেস টু কেস স্পেসিফিক। তার মধ্যে যেমন সাপ্লিমেন্টেশন অফ ক্যালসিয়ামও থাকে, সাপ্লিমেন্টেশন অফ ভিটামিন ডিও থাকে। আজকাল আমরা টেরিপ্যারাটাইট, যেটা প্যারাথাইরয়েড হরমোন, সেই ইঞ্জেকশনটা দিয়েও সাপ্লিমেন্ট করে থাকি। এছাড়া বায়োলজিক ট্রিটমেন্টও আছে, ডেনোসুম্যাব বলে পাওয়া যায়, 6 মাসে একবার ইঞ্জেকশন নিতে হয় টু স্ট্রেংথেন দ্য বোন। এছাড়া অ্যালেন্ড্রোনেট, রিসেন্ড্রোনেট, অনেক ধরনের ড্রাগ আছে উইচ ক্যান বি টেকেন অন উইকলি বেসিস। কিন্তু লেট মি গিভ ইউ অ্যান ইনসাইট, যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা এক্ষেত্রে সবাই মনে রাখা উচিত, যে একবার হাড়ের ক্ষতি হয়ে গেলে, অস্টিওপোরোসিস সেট ইন করলে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিভার্ট ব্যাক। এবং মানে লেট মি টেল ইউ যে ইট ক্যানট বি ফুললি ব্রট ব্যাক টু নর্মালসি। তো আমাদের লক্ষ্য থাকা উচিত যে যতটা সম্ভব সেইটাকে প্রিভেন্ট করা। একদমই তাই। আপনি দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট কথা বলেছেন শুরুতেই, যে আমরা আমাদের বডিতে যে ক্যালসিয়ামের স্টোরেজ আছে সেখান থেকে আমাদের পরবর্তী বয়সে ক্যালসিয়ামটা আসে প্রাথমিকভাবে, যেটা সেটা আপনি বলেছেন। পাশাপাশি ভিটামিন ডির গুরুত্ব। এবার আমি একটু ডায়েটের প্রসঙ্গে আসবো এই জায়গা থেকে, যে তাহলে আমাদের ডায়েটটা কিভাবে নিতে হবে? যেগুলো ক্যালসিয়াম রিচ ডায়েট, যেগুলো আমাদের পরম্পরাতে আমরা মানে প্রথাগতভাবে আমরা গ্রোয়িং এজে বেশি খেতে বলি, দুধ, ছানা, দই, মাখন, অ্যাভয়েডিং জাঙ্ক ফুড, অ্যাভয়েডিং কার্বোহাইড্রেট রিচ ফুড, যেমন পিৎজা, পাস্তা খাবে না কেন, নিশ্চয়ই খাবেন, কিন্তু উইথ আ মডারেশন। তার সাথে ব্যালেন্স ডায়েটটাও, ফ্রুটস, গ্রিন লিফি ভেজিটেবলস, ফিশ, চিকেন, হোম কুকড ফুড। যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে হোম কুকড ফুড। তাই বলে কি একদম বাইরের খাবার খাবে না? নিশ্চয়ই খাবে, কিন্তু বাইরের খাবারের ওপর যেন মেন ফোকাস না থাকে। কারণ এমন খাবার আমরা খাবো না যাতে আমাদের ওবেসিটিটা ডেভেলপ করে। রিফাইন্ড কার্বোহাইড্রেট, মিষ্টি, ময়দা, রিফাইন্ড কার্বোহাইড্রেট শুড বি অ্যাভয়েডেড অ্যাট অল কস্ট। লাস্টলি যেটা আমি আপনার কাছে জানবো, যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের কথা আপনি বলেছেন, তো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কি যে কেউ নিতে পারে? দেখুন, প্রয়োজন ছাড়া কেন নেবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যেটা বললাম, যে যেখানে গ্রোয়িং এজ সেখানে একটা সাপ্লিমেন্টের প্রশ্ন আসে, আর যেখানে পোস্ট মেনোপোজাল পিরিয়ডে সেইখানে একটা সাপ্লিমেন্টের প্রশ্ন আসে, যেখানে বডির অনেক ডিমান্ড কিন্তু সেটা খাদ্য দিয়ে পূরণ হচ্ছে না। এছাড়া মাঝ বয়সে, মানে মহিলাদের ক্ষেত্রে ধরুন 14 to 44, যেটা অ্যাকচুয়ালি প্রাইম ইয়ুথ, ছেলেদের ক্ষেত্রে 18 to 50, এই পিরিয়ডে আমরা যদি কেউ ব্যালেন্স ডায়েট খাই অ্যান্ড উই ডু আ রেগুলার এক্সারসাইজ, তাতে সাপ্লিমেন্ট লাগে না, লাস্টলি আনটিল আনলেস হি অর শি ইজ ডিজিজড। কেউ ক্রনিক রেনাল ফেলিয়ারে সাফার করছে, কেউ ম্যালিগনেন্সিতে সাফার করছে, কেউ কারো একটা ফ্র্যাকচার হয়েছে, দ্যাট দোজ হু আর নট ডিজিজ নর্মালি এই বয়সে লাগে না। লাস্টলি যেহেতু আপনি গ্রোয়িং এজের কথা বললেন, তো এই প্রসঙ্গে আমি, শিশুদের একটা গ্রোয়িং পেন হয়, তো তার সাথে কি ক্যালসিয়ামের কোনো রিলেশন রয়েছে? নিশ্চয়ই। যদি একটা কথা মনে রাখতে হবে, গ্রোথ পেন যেটা হয় সেটা যেমন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, তেমনি ল্যাক অফ অ্যাক্টিভিটিস। ইউ হ্যাভ টু এনকারেজ দেম টু ডু আউটডোর অ্যাক্টিভিটিস।
শিশু অ্যাক্টিভিটি না করলে তার মাসেল বোনের কখনো ডেভেলপমেন্ট হয় না, গ্রোথ স্টান্টেড হয়ে থাকে। খাবারের যেমন সাপ্লিমেন্টেশন চাই, তেমনি যাদের গ্রোথ পেন হচ্ছে, মানে বডি আরও ক্যালসিয়াম চাইছে, বডি ইজ ক্রাইং, দ্য বোনস আর ক্রাইং ফর মোর ক্যালসিয়াম, সেক্ষেত্রে এক্সটার্নাল সাপ্লিমেন্টেশনও প্রয়োজন। লাস্টলি আমি আপনার থেকে একটা সাজেশন চাইবো, আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলুন যে কিভাবে তারা মানে তাদের ব্যালেন্স ডায়েটের মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন। যদিও আপনি সার্বিকভাবে পুরোটাই বলেছেন, তবু আপনি একটা সিনপসিস দিন। সবাইয়ের সাথে আমার উদ্দেশ্য যে আমরা যারা বাঙালি, আমাদের যে নর্মাল খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটাকে বজায় রাখা উচিত। কখনো আমাদের সমাজে আমরা খুব অনুকরণ প্রিয়, আমাদের ব্লাইন্ডলি কখনো অনুকরণ করা উচিত নয়। প্রত্যেকটা ডায়েটই ভেরি ব্যালেন্সড ইন্ডিভিজুয়ালি, আমরা কখনো সেই ব্যালেন্সড পার্টটা নিই না, আমরা সবসময় সেই খারাপ পার্টটাই গ্রহণ করি। যেমন যারা যে দেশে পিৎজা পাস্তা খায়, সেই দেশে প্রচুর পরিমাণে অলিভস অ্যান্ড গ্রিন লিফি ভেজিটেবলসও সাথে খায়, ইটালির কথা যদি আমরা ধরি। বা যে ধরনের মিডল ইস্ট কান্ট্রি যারা প্রচুর মাংস খায়, তারা কিন্তু সম পরিমাণে ভেজিটেবল এবং ফ্রুটসও খায়। আমরা সেই জিনিসটাকে নিই না। আমরা অ্যাজ আ বাঙালি যে খাবারটা খেয়ে থাকি, মডারেট ভাত, একটু রুটি, শেষ পাতে একটু দই, একটা গুড রিচ ডাল উইচ ইজ ভেরি রিচ ইন ক্যালসিয়াম, ভেজিটেবলস অ্যান্ড সাধ্যমতো ডিম, একটা মাছ, 70 গ্রাম মাছ যথেষ্ট, 70 থেকে 100 গ্রামের একটা মাছের টুকরো, 70 থেকে 100 গ্রাম চিকেন, 100 গ্রাম মাটন ইজ গুড এনাফ। আমরা বেশি ময়দাটাকে অ্যাভয়েড করবো। উই শুড কনসেন্ট্রেট মোর অন আটা, যেটা সারা ভারতবর্ষে খায়। এখনকার দিনে বাজরা, মিলেট ইজ দ্য মানে সিরিয়াল অফ দ্য ইয়ার। গত বছর গভর্নমেন্ট সিরিয়াল অফ দ্য ইয়ার করেছে মিলেটকে। ইয়েস, বাজরা, রাগি, এটা খুবই হেলদি একটা সিরিয়াল, আমরা সেটা অ্যাডপ্ট করতে পারি। এবং তার সাথে দুধ, একটা অ্যাডেকুয়েট সাপ্লিমেন্টেশন অফ দুধ। মিষ্টি খাবো না কেন, নিশ্চয়ই খাবো, কিন্তু খুব কম। এই নয় যে 4-5টা মিষ্টি খেলাম, একটা শেষ পাতে মিষ্টি খেতে পারি। পেস্ট্রি, প্যাটিস, এগুলোকে যতদূর সম্ভব অ্যাভয়েড করা, এক্সেপ্ট অন অকেশন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আপনি এত সুন্দর করে আমার দর্শক বন্ধুদের বোঝালেন যে ক্যালসিয়ামটা কতটা ইম্পর্ট্যান্ট এবং সেটার ঘাটতি পূরণ কিভাবে করতে হবে, কি কি খেতে হবে। তো আশা করি ডাক্তারবাবুর এই বক্তব্য থেকে আমরা একটা খুব সুন্দর একটা রাস্তা পেলাম, যাতে আমাদের হাড় মজবুত করতে, হাড়কে ভালো রাখতে, অস্টিওপোরোসিস আটকাতে আমরা নিজেরাই কিন্তু নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে পারি। কারণ ডাক্তারবাবু শুরুতেই বলেছেন যে এটা কিন্তু প্রিভেন্টেবল। তো সেই কথা মাথায় রেখে আমাদের ব্যালেন্স ডায়েটটা কিন্তু অত্যন্ত জরুরি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই আপনারা আমাদের প্রশ্ন পাঠান, আমরা সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেব। ডাক্তারবাবুকে ধন্যবাদ, নমস্কার।